জনশক্তি রফতানিতে সমন্বয় নেই সরকারের মন্ত্রণালয়ের মধ্যে। সম্প্রতি রাশিয়া জনবল পাঠানো নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন, যারা গেছেন তাদের ফেরত আনতে পদক্ষেপ নেবে সরকার। অন্যদিকে সাম্প্রতিক মস্কো সফরে দেশটিতে আগামী 1 বছরের মধ্যে 1 লাখ কর্মী পাঠাতে সরকারের আগ্রহের কথা রাশিয়াকে জানিয়ে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিশ্লেষকদের মতে এমন সমন্বয়হীনতা বিরাট বিপর্যয় ডেকে আনবে। আর রাশিয়া জনবল নিয়ে যে যুদ্ধে পাঠাচ্ছে তা ভয়াবহ মানবিক অধিকার লঙ্ঘন। আহমেদ রোজার প্রতিবেদনে এর বিস্তারিত থাকছে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। মে মাসের গোড়াতে রাশিয়া গিয়েছিলেন জামালপুরের মাদারগঞ্জের মফিজ। মাস পেরোতেই পরিবার জানতে পারে তার মৃত্যুর খবর। রাশিয়ায় ড্রোন হামলায় নিহত হয়েছেন মফিজ, এমন দাবি পরিবারের। তবে এখনও সরকারি কোনো পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। দালাল চক্র তাকে বিক্রি করে দিচ্ছে রাশিয়ার সেনাবাহিনীতে, যুদ্ধের মাঠে দিচ্ছে। আমার ভাই অনেক কালবিল করছে, জাঙ্গে আঙ্গিরে বাঁচাও বাঁচাও, আমার ভাই এগারো বাঁচার আমরা পাইলাম না। আজকে হঠাৎ করে তার মৃত্যুর সংবাদ আইছে যে সে জানি মারা গেছে। মফিজের মতো সম্প্রতি রাশিয়া যায় আরও 30 জন যুবক। তাদেরই একজন আরমানের দাবি নিহতের সংখ্যা আরও বেশি। মারা গেছে অনেক, আরিফ পাটোয়ারি, সাইদ মোল্লা, ওয়াসিম আকরাম, তারপরে হচ্ছে জামালপুরের মফিজ সোহেল ভাই, তারপরে হচ্ছে আপনার পবিত্রতা সাব্বির জামালপুরের। এর আগে গত কয়েক সপ্তাহ ধরে আর্তনাদ, আহাজারি আর স্বজন হারানোর শঙ্কা নিয়ে রাশিয়া যাওয়া 30 পরিবার প্রবাসী কল্যাণ ভবনের সামনে সরকারের সহযোগিতা চেয়েছিল। আমরা কতদিন আর ভাইকে ডাকবো? করে 30টা পরিবার, 30 জন লোক আমরা ফেরত চাই, এটা আমাদের সরকারের আবেদন। অভিযোগগুলো আমলে নিয়ে কর্মীদের অবৈধভাবে রাশিয়ায় বিক্রি করে দেয়া 3 প্রতিষ্ঠানকে সিলগালা করে দেয় সরকার। 3টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি, তাদের জামানত আমরা বাজেয়াপ্ত করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি। সরেজমিনে নেমে জানা যায়, জাবালিনুর ইন্টারন্যাশনাল লিমিটেড এজেন্সির মাধ্যমে 7 লাখ টাকা খরচ করে জেনারেল ওয়ার্কার পদে মাসিক 60,000 রুবল বেতনে কাজের কথা বলে নেওয়া হয় তাদের। রাশিয়ায় যাওয়ার পরে তাদেরকে জোর করে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে। রাশিয়াতে তারা যে লোক পাঠাইতেছে, এই লোকগুলা কেন, কিভাবে, কি হচ্ছে, তারা কোথায় পাঠাচ্ছে, এটা সঠিক বিচার জানি আমরা পাই। নিবন্ধনে দেয়া ঠিকানায় জাবালিনুরের কার্যালয় খুঁজতে যায় যমুনা টেলিভিশন। পল্টনের নির্ধারিত ঠিকানায় কখনোই ছিল না এই এজেন্সি। ভুয়া ঠিকানা ব্যবহার করে মানব পাচার করত প্রতিষ্ঠানটি। এমনকি প্রতিষ্ঠানের মালিকও ম্যানেজ করেই চলতেন এই সেক্টরে। যে কোম্পানি মালিক সে আমাদের সাথে বিক্রি করছে, আমাদের কনস্ট্রাকশনের লোক নিয়েছে, ডোন ফ্যাক্টরিতে দিচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করতেছে এখন, তাদেরকে সেনাবাহিনী নিয়ে গেছে এরকম না। 6 পুরানা পল্টনের যে অ্যাড্রেসটা দিলেন, 6 পুরানা পল্টন, এই নাম শুনি নাই কখনো। বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী জানান, রাশিয়ায় লোক পাঠানোর কার্যক্রম নিয়ে আলাদাভাবে ভাবছে সরকার। মন্ত্রণালয় থেকে আলাপ আলোচনা করে আমরা নির্দেশনা দিয়েছি যে রাশিয়ার ক্ষেত্রে যদি ভিসা আসে, ডিমান্ড লেটার আসে, সেক্ষেত্রে যেন আমাদের বিএমইটির মাধ্যমে যারা যায় সেটা যেন অধিকতর যাচাই বাছাই করে তাদের বিষয়ে ক্লিয়ারেন্স দেওয়া হয়। তাদের বিষয়ে আমরা দূতাবাসকে বলেছি যে খোঁজ খবর রাখা, যে তারা যেন কোনোভাবে কোনো এই যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত না হয়, সেক্ষেত্রে প্রয়োজন তাদের দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা। এর কিছুদিনের মধ্যেই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সফরের অংশ হিসেবে মস্কো সফরে যান, যেখানে রাশিয়ায় আগামী 1 বছরের মধ্যে 1 লাখ কর্মী পাঠানোর বিষয়ে আগ্রহের কথা জানান। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এমন দ্বৈত নীতির কারণে ভুক্তভোগী হবে বহু নিরীহ পরিবার। এছাড়া যুদ্ধে জনবল পাঠানোর অবৈধ পন্থার কারণে আন্তর্জাতিকভাবে সমালোচনা আর নিষেধাজ্ঞার কবলেও পড়তে পারে বাংলাদেশ। প্রায় অর্ধশত মানুষ এইভাবে প্রাণ হারিয়েছে। এর বাইরে আসলে কত মানুষ নিখোঁজ আছে আমাদের কাছে সেই সংখ্যা জানা নেই। যখন রাশিয়ায় কর্মী পাঠানো হচ্ছে, কী করে আমাদের বিএমইডি ছাড়পত্র দিচ্ছে, আমাদের মন্ত্রণালয় কি দেখছে না, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি খোঁজ নিচ্ছে না, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কী করছে? এই পুরো ঘটনা যদি দেখেন, আমি বলবো যে ভীষণ উদ্বেগজনক। যে কোথাও যুদ্ধে চলবে, সেই যুদ্ধে বাংলাদেশিদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করাবে এবং একেবারে কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়া, এটা আত্মহত্যা বা আত্মঘাতী ছাড়া কিছু না। এর আগে মানব পাচারের অভিযোগে বাংলাদেশি প্রতিষ্ঠান ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডকে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা দিয়েছিল ব্রিটিশ সরকার।
আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।